সো অনেক লেন্দি ক্লাস হলে আসলে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুবই কষ্ট। তো আপনাদের কনসেন্ট্রেশন যাতে সুন্দর মতো থাকে এবং খুব ভালো যাতে আমরা বুঝতে পারি, এই জন্য আমরা ক্লাসটা কমায় আমরা ক্লাসটা নিয়ে আসছি। হ্যাঁ, 4টা ক্লাসে নিয়ে আসছি। আমরা তাহলে শুরু করে দিই বিসমিল্লাহ বলে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। সো অ্যাসিড বেস ব্যালেন্স ইটসেলফ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এবং এখান থেকে আপনি একটা থেকে দুইটা কোশ্চেন পাবেন, পাশে লিখে রাখেন। আমি সবসময় পরীক্ষার টপিকস এর সাথে বলে দেই কয়টা কোশ্চেন পাবেন, তাহলে আপনার এটা যেটা সুবিধা হয়, এটার আপনি ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন এবং কোন কোন কোশ্চেন থেকে বেশি আসে সেগুলো আপনি দাগ দিয়ে রাখলে আপনার পড়ার সময় পড়াটা অনেক কনসাইজ হয়ে যাবে। সো হোয়াট ইজ অ্যাসিড বেস ব্যালেন্স? আমাদের শরীরের মধ্যে তো আমাদের পিএইচ মেনটেন হইতে হয়। হ্যাঁ, তো পিএইচ যদি হচ্ছে কি আপনার 7.5 থেকে কত, 3.5 থেকে কত বলেন, পিএইচ এর লেভেল কত বলেন তো? 3.5 to 7.5। 3.5 টু 7.5। আর কেউ বলবেন? আর কেউ? আচ্ছা, আমাদের হচ্ছে ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এর নিচে যদি যায় দ্যাট ইজ অ্যাসিডিক, এর উপরে যদি যায় সেটা হচ্ছে অ্যালকালাইন। এখন এই পিএইচ মেনটেন করার জন্য আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করতে হয়। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে আসসালামু আলাইকুম আপা, নাজমুল আপু, আপা আপা আমরা একটু ফিজিওলজি থেকে আমরা আজকে শুরু করেছি, আমরা লেকচার 1 দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে কি আমাদের ফার্স্টেই হচ্ছে ওয়াটার ব্যালেন্স। ওয়াটার ব্যালেন্সটা আমরা কি দেখি, আমাদের টোটাল ব্লাড বডির ভলিউম কত, টোটাল ব্লাডের ভলিউম কত, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। টোটাল বডি ভলিউম হচ্ছে কি আমাদের 42 লিটার, মানে আমাদের পুরো শরীরের মধ্যে টোটাল বডি ভলিউম কত আছে আমাদের হচ্ছে গিয়ে 42 লিটার, এবং 42 লিটার হচ্ছে গিয়ে আপনার 60% অফ টোটাল বডি ওয়েট, রাইট? এখন দেখেন টোটাল ব্লাড ভলিউম কত, টোটাল ব্লাড ভলিউম হচ্ছে 5.6 লিটার, 5.6 লিটার। হ্যাঁ, যেটার মধ্যে কি থাকে ব্লাডের মধ্যে, এখানে কিন্তু টোটাল ব্লাড, টোটাল ব্লাড মানে কি, টোটাল ব্লাডের মধ্যে মানে হচ্ছে কি আমার এটার মধ্যে প্লাজমা আছে, আবার কি আছে, আরবিসি আছে। যখন আমরা যদি সেল থেকে ব্লাডের ভিতর থেকে যদি সেলগুলোকে আলাদা করি, তাহলে আমরা কি পাবো, যে ওয়াটারে যে জায়গাটা পাবো সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে? তাহলে এই টোটাল এই ব্লাড যখন বলবে তখন হচ্ছে ইনক্লুডিং বোথ প্লাজমা এন্ড আরবিসি, ঠিক আছে? তাহলে সেটা কত, সেটা হচ্ছে 5.6 লিটার। পরীক্ষার কোশ্চেন, ফ্লুইড লস হয় আমাদের বডিতে কোন কোন রুটে? আমাদের বডি থেকে তো টোটাল বডি তো প্রতিদিনে আমাদের ফ্লুইড লস হচ্ছে। হ্যাঁ, এখন এই লস হয় কোন কোন রুটে? 4টে রুটে আমাদের হচ্ছে বডির ফ্লুইডটা লস হয়। কি কি রুট? সেটা হচ্ছে গিয়ে লাংস, স্কিন, ফেসেস এন্ড ইউরিন। লাং, স্কিন, ফেসেস এন্ড ইউরিন। লাংসে আমার কতটুক হয়, সেটা হচ্ছে কি 400 ml পার ডে। সেটা হচ্ছে টোটাল ওয়াটারটা লস্ট হবে হচ্ছে এক্সপায়ার্ড এয়ার। আমরা কি করি, ইন্সপাইরেশন করলাম, তারপর কি করি আমরা, এক্সহেল করি বা এক্সপাইরেশন করি। ওই এক্সপাইরেশনের সময় আমাদের 400 ml পার ডে ওয়াটারটা লস হয়। স্কিনে 1 লিটার পার ডে লস হয়, স্কিনে হচ্ছে সব থেকে বেশি হবে এবং ইউরিনে সব থেকে বেশি হবে, ইউরিনে হচ্ছে 1.5 লিটার পার ডে, ঠিক আছে? তাহলে স্কিনে কিভাবে লস হয়, স্কিনে আমরা যে ঘামি, সোয়েটিং হয়, সেখান থেকে হচ্ছে গিয়ে, হ্যাঁ, সেখান থেকে হচ্ছে গিয়ে আমাদের স্কিনে 1 লিটার পার ডে করে আপনার ফ্লুইডটা লস হয়। আর কি আছে, তার আছে হচ্ছে ফিসেস। ফিসেস মানে কি আমাদের স্টুলের মাধ্যমে 100 ml পার ডে লস হবে, ইউরিনের মাধ্যমে হচ্ছে 1.5 লিটার পার ডে হবে। মিনিমাম ইউরিনারি ডে আউটপুট হচ্ছে 400 ml। মেইনটেনেন্স ফ্লুইড রিকোয়ারমেন্ট কত আমাদের শরীরে, 30 ml পার কেজি পার ডে। ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিট স্টার। তাহলে হচ্ছে কি আপনার এই টোটাল এই জায়গা থেকে একটা কোশ্চেন চলে আসবে। তো লাংসে আমাদের কত লস হয়, সেটা হচ্ছে 400 ml পার ডে, স্কিনে 1 লিটার পার ডে, ফিসেসে 100 ml পার ডে, ইউরিনে 1.5 লিটার পার ডে। এন্ড মিনিমাম কত হয়, ইউরিনারি আউটপুট কত হবে, 400 ml পার ডে। টোটাল বডি ভলিউম কত, 42 লিটার। টোটাল ব্লাড ভলিউম কত, 5.6 লিটার, ঠিক আছে? তার মধ্যে প্লাজমা আর হচ্ছে আরবিসি দুটাই থাকে। যদি আমরা আরবিসি কে বাদ দিই আমরা প্লাজমা পাবো, প্লাজমা কে বাদ দিলে আরবিসিটা পাবো, ঠিক আছে? এখন আমরা চলে আসি হচ্ছে এই যে যে রেগুলার যে আমাদের শরীরে যে মানে ফ্লুইডের ভলিউম গুলা মেনটেন হইতেছে, কিভাবে হচ্ছে? এটা মেনটেন হচ্ছে হচ্ছে গিয়ে আমাদের কিছু হরমোনের মাধ্যমে, ঠিক আছে? এই হরমোন গুলোর মধ্যে ডিরেক্টলি কিছু কাজ করে, ইনডাইরেক্টলি কিছু হরমোন কাজ করে, কিছু হরমোন মাইনর রেগুলেটরি ইফেক্ট করে। তো ডিরেক্টলি কারা কাজ করে, ডিরেক্টলি হচ্ছে একটাই আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে অ্যান্টিডায়ারেটিক হরমোন। কারণ আমাদের বডিতে যে ফ্লুইড লস হয় সেটা কে করে, মেনলি অ্যান্টিডায়ারেটিক হরমোন। ইনডাইরেক্টলি কে করে, এএনপি অর অ্যাট্রিয়াল নাইট্রেটিক পেপটাইড। আরেকটা কি, একটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের মাধ্যমে হবে।
লাস্ট অফ অল আমাদের কিছু মাইনর রেগুলেটর আছে, মাইনর রেগুলেটরের কিছু ইফেক্ট করে, সেটাকে গ্লুকোকর্টিকয়েড এন্ড ক্যাটাকোলামাইন, এটা একটু মার্ক করে রাখবেন, এখান থেকে আসে না, বাট এটা জানতে হবে, ঠিক আছে। অসমোসিসে চলে আসেন, অসমোসিসটা কি আর অসমোসিসটা কি, ঠিক আছে, এটা লাগবে আমাদের। মনে আছে কারো অসমোসিস ডেফিনেশন? একদম গাইটনের প্রথমেই ছিল। হুম, মনে আছে? বাজে পড়া না, ঠিক আছে। ওকে, তাহলে আপনার হচ্ছে ওয়াটার, এটা একটা সেমি পারমিবল মেমব্রেন। এটা হচ্ছে লো সলিউট, মানে এখানে ঘনত্ব কম, এখানে হচ্ছে ঘনত্ব বেশি, ঠিক আছে। এটা জাস্ট একটু বুঝে নেই, হ্যাঁ তোমরা এটা যে বুঝে নেই, দেখেন এখানে কত বেশি। এখন এই যে আমি এখানে যদি ওয়াটারটা এখান থেকে যদি এইদিকে যায়, ঠিক আছে, মানে লো সলিউট থেকে হায়ার সলিউটে যায় ভায়া সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটাকে আমরা কি বলতেছি? অসমোসিস। অসমোসিসের বাংলা হচ্ছে অভিস্রবণ, ঠিক আছে। অভিস্রবণ অর্থাৎ লেস কনস্টিটিউট থেকে মোর কনসেন্ট্রেশনের দিকে যাবে, মানে হালকা ঘনত্বের দিক থেকে গাঢ় ঘনত্বের দিকে যাবে থ্রু আ সেমি পারমিবল মেমব্রেন, দ্যাট ইজ অসমোসিস, মানে হচ্ছে অভিস্রবণ। হ্যাঁ, এটা হচ্ছে অভিস্রবণ, তাই এটাকে আমরা ইংলিশে কি বলতেছি বা মেডিকেল টার্মে বলতেছি আমরা হচ্ছে অসমোসিস ফ্রম লো কনসেন্ট্রেশন or movement of the water from low solid থেকে higher concentration via a semi permeable membrane, that is called osmosis, ঠিক আছে। এটার শুধু জানলেই হবে। এখন এখানে কি হয়, এটা হচ্ছে কি অপোস্ট করে, কে অপোস্ট করে হচ্ছে হাইড্রোস্ট্যাটিক পাওয়ার। আর কি হয় এখানে 1 osmol/লিটার ডিপ্রেস ফ্রিজিং পয়েন্ট কত? 1.86 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আসেন হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটিটা কি? অসমোলারিটি হচ্ছে কি নাম্বার অফ অসমোল অফ সলিউট পার লিটার অফ সলিউশন। অর্থাৎ এই যে একটা সলিউশন, এটা ধরেন এটার মধ্যে একটা সলিউশন আছে, হ্যাঁ, এই সলিউশনের মধ্যে ধরেন এটা একটা এটা একটা চিনি শরবত, ঠিক আছে। তাহলে চিনি শরবতের মধ্যে কি থাকবে? চিনি থাকবে, তারপর হচ্ছে পানি থাকবে, আর কি থাকবে? একটু সামান্য লবণ থাকতে পারে, সামান্য লেবু থাকতে পারে। তো এইটার মধ্যে কি হয়, এইটার মধ্যে মানে অর্থাৎ নাম্বার অফ অসমোল, এই সলিউশনের মধ্যে কি কি অসমোলারিটি আছে, সেটাই হচ্ছে কি আমার অসমোলারিটি, ঠিক আছে। অর্থাৎ দ্রবণে দ্রবণীয় কণার ঘনত্ব, বুঝাতে পারছি বাংলায়? দ্রবণে অর্থাৎ কি, এই যে পুরা শরবতে, ঠিক আছে, দ্রবণীয় কণার ঘনত্ব অর্থাৎ আপনার চিনি কতটুকু, চিনির কতটুকু ঘনত্ব আছে এখানে, ঠিক আছে, লবণের কতটুকু ঘনত্ব আছে, লেবুর রসের কতটুকু ঘনত্ব আছে, এইটাই হচ্ছে গিয়ে আমার কি অসমোলারিটি। দেখেন এমনি কিন্তু হচ্ছে গিয়ে একদম সায়েন্সে পড়ায়, কোন সময় ক্লাস 9-10 এর পড়া কিন্তু এটা, ঠিক আছে। এত ভাঙে ভাঙে বলবো না, হ্যাঁ আবার বলতেছি, কারণ এগুলো আমাদের ক্লিয়ার না, কেন জানি সামহাও এগুলো আমাদের ক্লিয়ার হয় না। তাহলে আমরা একটু বুঝছি, একটা হচ্ছে অভিস্রবণ। অভিস্রবণ মানে হচ্ছে ওয়াটার যদি কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় একটা মেমব্রেন পাস করে, সেটা হচ্ছে অভিস্রবণ, মিন্স অসমোসিস। আর অসমোলারিটি মানে কি? এটা হচ্ছে দ্রবণে দ্রবণীয় কণার ঘনত্ব, অর্থাৎ অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার যে যে কনসেন্ট্রেশন অফ দা সলিউশন এক্সপ্রেস অ্যাজ টোটাল নাম্বার অফ সলিউট পার লিটার। এই যে আমি 1 লিটার শরবত বানাইলাম, এই শরবতের মধ্যে চিনি কতটুকু ঘনত্ব আছে, লবণের কতটুকু ঘনত্ব আছে, মানে লেবুর রসের ঘনত্ব কতটুকু, এইটাই হচ্ছে কি আমার অসমোলারিটি। যেটা দিয়ে আমি বের করবো সেটা হচ্ছে আমার অসমোলারিটি, এবং এটা মেজার করব কি দিয়ে? মেজার অফ সলিউট কনসেন্ট্রেশন, মিলি অসমোল পার লিটার, ঠিক আছে। এখন অসমোলারিটি, osmolality is measure of osmol of solid per kilogram of the solvent, ঠিক আছে। এটা হচ্ছে অসমোলালিটি, এটা মানে হচ্ছে দ্রাবক। অসমোলালিটি মানে হচ্ছে দ্রাবক, অর্থাৎ এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ অল কেমিক্যাল পার্টিকেলস ফাউন্ড ইন ফ্লুইড পার্ট অফ দা বডি। আমাদের বডির মধ্যে যে কনসেন্ট্রেশন আছে, যে কেমিক্যালস আছে, সেগুলার সব পার্টিকেলস এর মেজারমেন্টটা জি বলেন। ঋতু আপু কিছু বলবেন? না না, মিউট করা নাই। না মিউট করা নাই, একটু মিউট করে রাখেন প্লিজ।
ঠিক আছে, তাহলে হচ্ছে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কি, দ্য মেজারমেন্ট অফ কনসেন্ট্রেশন অফ অল কেমিক্যালস পার্টিকেলস ফাউন্ড ইন দ্য ফ্লুইড পার্ট অফ দ্য বডি। অর্থাৎ আমাদের বডিতে এই ফ্লুইড পার্টের মধ্যে কি কি কেমিক্যালস আছে সেগুলা কনসেন্ট্রেশন মেজার করব, সেটাকে আমরা কি বলি? অসমোলালিটি। তাহলে তিনটা জিনিস আমরা পাইছি, একটা হচ্ছে অসমোসিস, নাম্বার 1 অসমোসিস, নাম্বার 2 হচ্ছে অসমোলারিটি, যেটা মানে হচ্ছে কি কি সলিউশন আছে, যে একটা সলিউশন পার লিটারে হচ্ছে কি নাম্বার অফ অসমোল অফ সলিউশন পার লিটার অফ দ্য সলিউশন, দ্যাট ইজ অসমোলারিটি। এন্ড মেজারমেন্ট অফ দ্য অসমোল অফ দ্য সলিউট পার কিলোগ্রাম অফ দ্য সলভেন্ট, এটা হচ্ছে কি আমার অসমোলারিটি। ঠিক আছে, ওকে, এটা খালি জানেন, এটা মুখস্থ করতে হবে না। এখন এখানে দেখেন বডি ফ্লুইডের মধ্যে কি কি আছে। টোটাল বডি ফ্লুইডের মধ্যে আমরা কি ভাগে ভাগ করছি? একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, ইন্ট্রা ইন্ট্রাসেলুলার, হ্যাঁ, একটা হচ্ছে সেলের বাইরে, সেলের বাইরে, ঠিক আছে। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার। আর তার কিসের মধ্যে থাকতেছে? এটা থাকতেছে হচ্ছে প্লাজমার মধ্যে, ঠিক আছে। এখন ইন্ট্রাসেলুলার কত থাকে? 28 লিটার। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। ইন্ট্রাসেলুলার থাকবে হচ্ছে 28 লিটার, এক্সট্রাসেলুলার থাকবে হচ্ছে 14 লিটার। হুম, ইন্ট্রাসেলুলার থাকবে হচ্ছে 28, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের কতটুকু থাকবে? এটা হচ্ছে 14 লিটার। প্লাজমা কতটুকু? প্লাজমা হচ্ছে 3.5, 3.5। ইন্টারস্টিশিয়াল কতটুকু? 10.5। ইন্টারস্টিশিয়াল হচ্ছে 10.5। ঠিক আছে, এগুলো আসে পরীক্ষায় মাঝে মাঝে। এটা লাস্ট 2-3 বার পরীক্ষাতে আসছিল। এরপরে আহ গত 2-3 বছর আবার এটা আসে না, কিন্তু আমাদের পরীক্ষার সময় এটা আসছিল, যে ইন্টারসেলুলার কত থাকে, এক্সট্রাসেলুলার কত থাকে, এটা পরীক্ষাতে আসছিল। তো মনে রাখবেন 14, 14 দুগুণে কত? 28। তাহলে হচ্ছে 14 হতেছে এক্সট্রাসেলুলার দিয়ে মনে রাখবেন, 14 ডাবল হতেছে ইন্টারসেলুলার। বাইরে থাকবে হচ্ছে 14, ভিতরে থাকবে তার ডাবল। ইন্টারসেলুলার কত থাকবে? 28। আর তার হচ্ছে গিয়ে আপনার ইন্টারস্টেশিয়াল কত থাকবে? তার থেকে আরো কম থাকবে, সেটা হচ্ছে 10.5। আর প্লাজমা কত থাকবে? 3.5। টোটাল কত? এটা হচ্ছে গিয়ে হুম ইন্টারসেলুলার হচ্ছে গিয়ে 28, এক্সট্রাসেলুলার হচ্ছে গিয়ে 14, ইন্টারসেলুলার হচ্ছে 28। ঠিক আছে, তো এখানে দেখেন চলে আসি আমরা, টোটাল প্লাজমা অসমোলারিটি কত আছে? এটা পরীক্ষাতে আসে মাঝে মাঝে। এটা হচ্ছে 300 মিলি অসমোল পার লিটার। কি কি থাকে এই যে প্লাজমা অসমোলারিটির মধ্যে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, অ্যানায়ন, গ্লুকোজ, ইউরিয়া। মার্ক করেন। হুম, কোনটা? না, এটা মিলি অসমোল পার লিটার। এখানে না এবার অনেক মানে বানানে অনেক ভুল আসছে। মিলি অসমোল পার লিটার, ঠিক আছে। তাহলে টোটাল প্লাজমা অসমোলারিটি কত হবে? এটা 300 মিলি অসমোল পার লিটার। এখন এর মধ্যে কি কি থাকে? এর মধ্যে হচ্ছে গিয়ে আমার সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, অ্যানায়ন থাকবে, গ্লুকোজ থাকবে, ইউরিয়া থাকবে। এখন দেখেন এটা কিন্তু মনে রাখা খুবই ইজি। সোডিয়াম আর ক্লোরাইড কত? 140। সোডিয়াম আর ক্লোরাইড কত? 140। ঠিক আছে, এটা মনে রাখা ইজি, কিন্তু দুটাই হচ্ছে সমান কত? 140 মিলি স্মল পার লিটার। এরপরে দেখেন হচ্ছে পটাশিয়াম, পটাশিয়াম আর হতেছে অ্যানায়ন, এই দুটা কত? 4 মিলি অসমোল পার লিটার। আর তারপরে হচ্ছে গিয়ে আপনার গ্লুকোজ আর ইউরিয়া দুটাই হচ্ছে 5 মিলি অসমোল পার লিটার। মনে থাকবে? এটা কিন্তু আসে মাঝে মাঝে পরীক্ষায়, যে সোডিয়াম ক্লোরাইড কত, বা এইভাবে আসতে পারে যে which one is which statement is correct as for plasma osmolarity. Sodium 140 মিলি অসমোল পার লিটার, পটাশিয়াম 4, অ্যানায়ন 4, গ্লুকোজ 5, ইউরিয়া 10, এরকম করে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে মনে রাখেন দুটো হচ্ছে সমান সমান। 6টার মধ্যে দেখেন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একদম ইজি 140, দুটাই 140। পটাশিয়াম অ্যানায়ন হচ্ছে 4, আর বাকি যে দুটো থাকে সেটা হচ্ছে গ্লুকোজ আর ইউরিয়া। হ্যাঁ, এটা হচ্ছে কত? 5। ঠিক আছে, এখন এখান থেকে এটা কিছু করতে হবে না, ইডিমাতে চলে আসেন। ইডিমার হচ্ছে কস্টটা একটু জানেন, ইডিমা এগুলো আসে না বেশি, আমার হচ্ছে মেইন পরে এখনো ঢুকি নাই। এটাতে চলে আসেন। ইডিমা, ইডিমাটা কি? ইডিমা মনে আছে? ইডিমা মানে কি? ইনক্রিজ ফ্লুইড ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস। তো ইন্টারস্টিশিয়াল স্পেস কোনটা? ইন বিটুইন ব্লাড ভেসেলস এন্ড সেল। পাশে একটু লিখে রাখেন যে সিগনিফিকেন্স ইনক্রিজ ফ্লুইড ইন দ্য ইন্টারস্টিশিয়াল স্পেস মিনস the space between blood vessels and cell is called edema.
significant increase of fluid into the interstitial space in between blood and cell, blood vessels and cell is called edema. অ্যানাসার্কা মানে কি? অ্যানাসার্কা মানে হচ্ছে যদি সারা শরীরে পানি চলে আসে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যানাসার্কা। এখন প্যাথোফিজিওলজি অফ ইডিমা কি কি আছে? প্যাথোফিজিওলজির মধ্যে আমাদের মেইনলি হচ্ছে 5টা কজ। সেটা হচ্ছে যদি হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যায়, যদি প্লাজমা অঙ্কোটিক প্রেসার কমে যায়, লিম্ফেটিক অবস্ট্রাকশন যদি হয়ে যায়, যে কোনো একটা লিম্ফ অবস্ট্রাকশন হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, যদি ওয়াটার মানে সোডিয়াম রিটেনশন হয়। কারণ হচ্ছে কি সোডিয়াম বন্ধ হয়ে যাওয়া মানে কি সোডিয়াম যদি বের হতে না পারে, তার মানে সোডিয়াম কাকে টেনে নিয়ে আসে? পানি কেটে নিয়ে আসে, এই জন্য হচ্ছে ইডিমাটাস হয়ে যাবে। তাহলে হচ্ছে সোডিয়াম রিটেনশন। আর লাস্টে কি? ইনফ্লামেশন, রাইট? ইনফ্লামেশন। তাহলে এই 5টা কজের জন্য আমার হচ্ছে কি ইডিমা হয়। এখন এই 5টার কজ কি এটা একটু জানেন, এখানে না একটু লিখে রাখেন পাশে। যেমন ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কখন কখন হাইড্রোস্ট্যাটিক প্রেসার বেড়ে যাবে লিখে রাখেন পাশে। যদি ইফ ডিক্রিজ ভেনাস রিটার্ন, পাশে রাখবে, ছোট্ট করে লিখে রাখেন। ডিক্রিজ ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, সিসিএফ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলোর, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এরপরে লিখেন হচ্ছে অ্যাসাইটিস, and venous obstruction, ascites, venous obstruction। ওকে, নেক্সট এরটা কি? রিডিউস প্লাজমা অঙ্কোটিক প্রেসার। প্লাজমা অঙ্কোটিক প্রেসার কখন রিডিউস করে? লিখেন পাশে দাগ দিয়ে। প্রোটিন লুজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, প্রোটিন লুজিং গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিরোসিস অফ লিভার, ম্যালনিউট্রিশন, তারপর হচ্ছে, ঠিক আছে এটুকু লেখা আছে। এরপর আসেন হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন। লিম্ফেটিক অবস্ট্রাকশনে লেখাই আছে যে ইনফ্লামেটরি, নিওপ্লাস্টিক কজ, পোস্ট সার্জিক্যাল, পোস্ট ইরিটেশনের জন্য হতে পারে। সোডিয়াম রিটেনশন কখন হবে? সোডিয়াম রিটেনশন হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন সিক্রেশন যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে সোডিয়াম রিটেনশন হবে। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম রিটেনশন হবে। তাহলে এটা শেষ। আর ইনফ্লামেশন তো ইনফ্লামেশন, যে কোনো ইনফ্লামেশনই তো হচ্ছে কি আমাদের কি হয়, লাইক আপনার যদি পায়ে কোনো ইনফ্লামেশন হয় দেখবেন পাটা ফুলে গেছে, বা হচ্ছে কি যদি কোনো ফ্র্যাকচার হয় ওখানে হচ্ছে কি কি হয়, হিলিং প্রসেসের জন্য এক্সুডেন্ট জমা হয়, পা ফুলে যেতে পারে। ঠিক আছে, তো যে কোনো ইনফ্লামেশনই হচ্ছে গিয়ে আপনার ইডিমা হইতে পারে। সো ক্লিয়ার এটা কজগুলো? ঠিক আছে, ওকে। তাহলে তাহলে ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কজ কি? ডিক্রিজ ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, কনস্টিটিভ পেরিকার্ডাইটিস, অ্যাসাইটিস, ভেনাস অবস্ট্রাকশন। আর রিডিউস প্লাজমা অঙ্কোটিক প্রেসারের জন্য কি কি হবে? কিসের জন্য হবে এটা? প্রোটিন লুজিং গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য হবে। তারপর হচ্ছে সিরোসিস অফ দ্য লিভার, ম্যালনিউট্রিশন, লিম্ফেটিক অবস্ট্রাকশন হবে হচ্ছে আপনার ইনফ্লামেটরি হইতে পারে, এটা নিওপ্লাস্টিক কজের জন্য হইতে পারে, কোনো সার্জারির পরে এটা হইতে পারে, পোস্ট সার্জিক্যাল ইরিটেশনের জন্য হইতে পারে। আর সোডিয়াম রিটেনশন হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন সিক্রেশনটা যদি হচ্ছে ইনক্রিজ করে, সেক্ষেত্রে ইনফ্লামেশন ইজ ইনফ্লামেশন। সো এই কজটা একটু দেখে রাখবেন, এখান থেকে মাঝে মাঝে প্লাস মাইনাস কোশ্চেন হইতে পারে। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা একটা ছোট্ট নোট করে রাখি, তাকে এটা বাফার সিস্টেম করবো না, এখন দরকার নাই, বাফার সিস্টেম এটা করবো। অ্যাসিড বেস ব্যালেন্সের মধ্যে এটা হচ্ছে গিয়ে 2টা স্টার দিয়ে পড়বেন, এখানে অত বেশি এটা আসে না, 2টা স্টার দিয়ে এটা পড়ে ফেলবেন। সেটা হচ্ছে গিয়ে কোন কোন অর্গান
কোন কোন অর্গান হচ্ছে গিয়ে রেগুলেটরি করে অ্যাসিড বেস ব্যালেন্স, কোন কোন অর্গান অ্যাসিড বেস ব্যালেন্সটা রেগুলেট করে? একটা হচ্ছে গিয়ে কিডনি, কিডনি তো খুবই ইম্পর্টেন্ট, কিডনি, রেসপিরেটরি সিস্টেম, ব্লাড, বোন, লিভার, 5টা। এটা আমি মনে রাখতাম হচ্ছে এলআরবি দিয়ে। এলআরবি একটা ব্যান্ড ছিল না, এখনো আছে কিন্তু, আয়ুব বাচ্চুর একটা ব্যান্ড ছিল না এলআরবি? হ্যাঁ, এল হচ্ছে গিয়ে লিভার, ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম, আর হচ্ছে বিতে কি বোন আর ব্লাড, আর সাথে কিডনি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাহলে হচ্ছে গিয়ে কি কি থাকবে আপনার? লিভার, কিডনি, রেসপিরেটরি সিস্টেম, বোন, ব্লাড, আর হচ্ছে গিয়ে কিডনি। এই 5টা হচ্ছে গিয়ে আমার মেইন অর্গান, যেগুলো হচ্ছে রেগুলেট করে অ্যাসিড বেস ব্যালেন্স। এরপর দেখেন অ্যানায়ন গ্যাপ। অ্যানায়ন গ্যাপ আর ক্যাটায়ন গ্যাপ এটা আমরা কিভাবে করব? এখানে হতেছে কি এটা ডিফারেন্স বিটুইন কনসেন্ট্রেশন অফ দা বডি অ্যানায়ন এন্ড ক্যাটায়ন। আমরা কি জানি অ্যানায়ন কারা ক্যাটায়ন কারা? অ্যানায়ন কারা ক্যাটায়ন কারা? হুম, ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়াম আর পটাশিয়াম হচ্ছে ক্যাটায়ন, আর হচ্ছে গিয়ে অ্যানায়ন কারা? বাইকার্বনেট, ক্লোরাইড। ঠিক আছে, এখন এই দুইটাকে যদি আমি মাইনাস করি, মাইনাস করব কি দিয়ে? মাইনাস করব হচ্ছে, একটা সেকেন্ড, আচ্ছা, এই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমরা হচ্ছে অ্যানায়ন গ্যাপ পাবো। হ্যাঁ, এখন এটার মাইনাস করব কি আমি, কারণ আমাদের হচ্ছে কি এই অ্যানায়ন দুইটা মানে মেইন অ্যানায়ন এবং মেইন ক্যাটায়ন এই দুইটার যোগফলকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি জানি সোডিয়ামের কনসেন্ট্রেশন কত? 142, 142 থেকে 145 পর্যন্ত। ঠিক আছে, পটাশিয়াম কত? 4 to 5। হ্যাঁ, আর হচ্ছে কি আপনার বাইকার্বনেট কত আসে? বাইকার্বনেট হচ্ছে কি 26, 25 থেকে 96, 26 পর্যন্ত আসে, 29 পর্যন্ত আসে। আচ্ছা, আর হচ্ছে কি আপনার ক্লোরাইড কত? 103। তাহলে আপনি যদি সোডিয়াম আর হচ্ছে পটাশিয়ামকে যোগ করেন, প্লাস সোডিয়াম পটাশিয়াম প্লাস হচ্ছে গিয়ে বাইকার্বনেট আর ক্লোরাইড, এই দুটোর হচ্ছে যোগফলকে যদি মাইনাস করেন তাহলে হচ্ছে কি অ্যানন গ্যাপ বের হয়ে আসবে। ঠিক আছে, তো মোটামুটি আমাদের অ্যানন গ্যাপ কত হয়? মোটামুটি অ্যানন গ্যাপ হতেছে কি 8 থেকে 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ঠিক আছে, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এখানে দাগ দিয়ে রাখেন। 8 to 16 মিলি, 8 to 16 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আমরা এটা কিভাবে বের করব? সোডিয়াম হচ্ছে গিয়ে সোডিয়াম আর পটাশিয়ামের সাথে যোগফল, আর বাইকার্বনেট ক্লোরাইডের মধ্যে যোগফল, এটা আপনারা করে ফেলতে পারেন। এখন সোডিয়াম কত লেভেল এখন, এখনকারটা আমি বলি। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে সোডিয়াম লেভেলটা বলতেছি আমি। সোডিয়াম হচ্ছে 145 দিয়ে করেন, 145 প্লাস হচ্ছে পটাশিয়াম কত? পটাশিয়ামের লেভেল কত? ওকে, দুটো যোগ করলে কত হয়? 149। এখন আসেন বাইকার্বনেট কত? 29 এর সাথে যোগ করেন হচ্ছে ক্লোরাইড 100, 103 দিয়ে যদি করি কত আসে? 103 আর হচ্ছে 29, 9, 10, 11, 12, হুম, 132 মাইনাস 132, তাহলে 132 থেকে 144 বাদ দিলে কত থাকে? 140 থেকে 12, আমাদের লেভেল কত আসছে নর্মালের মধ্যে? ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে কি আমরা করবো যে সোডিয়াম আর হচ্ছে কি পটাশিয়ামের যোগফল মাইনাস বাইকার্বনেট আর ক্লোরাইডের যোগফল। দেখেন আমাদের এই আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 12। সো এই 12 এ আমাদের হচ্ছে নর্মাল ভ্যালু রেঞ্জ কত অ্যানুয়াল গ্যাপের? 8 to 16। তাহলে কিন্তু আমাদের এটা উইদিন নর্মাল লিমিটের মধ্যে আছে।
উইদিন নর্মাল লিমিটের মধ্যে আছে। বুঝে গেছে ম্যাথটা কিভাবে করবেন? তাহলে দেখেন এখানে আরেকটা কি করে, আমরা এখানে হচ্ছে গিয়ে আমরা এটা দিয়ে মেটাবলিক অ্যাসিডোসিসটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? কারণ আমরা কি পড়ছি, মেটাবলিক অ্যাসিডোসিসের সবকিছু কমা মানে মেটাবলিক অ্যাসিডোসিস। যারা নতুন তাদেরকে তো আমরা এটা পড়াই নাই, এখনো পড়াবো সামনে ইনশাআল্লাহ। মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে সবকিছু কমা, মানে পিএইচ কমা, বাইকার্বনেট কমা, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমা, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে কমা, আরেকটা হচ্ছে কি বেস বেসটা যেটা বেস হচ্ছে কি -2 তে যাওয়া, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি সবকিছু কমা মানে আমার হচ্ছে এটা মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিসের মধ্যে এটা কি নর্মাল মেটাবলিক অ্যাসিডোসিস নাকি হচ্ছে গিয়ে রেইজড আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো 8 থেকে 16-র উপরে যদি যায়, মানে এটা যদি হয়ে গেছে সাপোজ ধরেন এটা 32টা, মানে কি সোডিয়াম বেড়ে গেছে অনেক, বা হয়তো সোডিয়াম পটাশিয়াম অনেক বেড়ে গেছে, অথবা হচ্ছে কি বাইকার্বনেট ক্লোরাইড আমাদের শরীরে কমে গেছে, তখন কি হবে, গ্যাপটা বড় হয়ে যাবে না? তো খুব বেশি যদি গ্যাপটা হয় তাহলে কি হবে, এখানে এই দেখেন এটার কজ কিছু আছে, একটা হচ্ছে নর্মাল অ্যানোয়ন গ্যাপ কিন্তু হাইপারক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। নর্মাল অ্যানোয়ন গ্যাপ অর হাইপারক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস। এখন নর্মাল অ্যানোয়ন গ্যাপে কিসের জন্য হবে, একটা হচ্ছে জিআইটি তে আমার বাইকার্বনেট লস হচ্ছে, কিভাবে হচ্ছে, ডায়রিয়া হতে পারে, অথবা হচ্ছে কি ফিস্টুলা করার জন্য হতে পারে, ইউটেরোসিগময়েডোস্কোপির জন্য হতে পারে, রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের জন্য হতে পারে। ড্রাগসটাতে একটা দাগ দেন, ড্রাগসটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় দেখবেন ড্রাগস দিয়ে পরীক্ষা এসেছে, হুইচ ড্রাগ কজেস হাইপারক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস, ইট ক্যান কাম, ঠিক আছে? ঠিক আছে, ড্রাগস এর মধ্যে কি এটা হচ্ছে অ্যাসিটাজোলামাইড, এটা হচ্ছে ড্রাগস। তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন দিলেও কিন্তু আপনার হইতে পারে অ্যাডিসন ডিজিজেও হচ্ছে আপনার নর্মাল গ্যাপ বাট হাইপারক্লোরোমিক মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। তাহলে ড্রাগস এর মধ্যে কি কি আছে, অ্যাসিটাজোলামাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড ইনজেকশন এন্ড অ্যাডিসন ডিজিজ, ঠিক আছে? আর রেইজড অ্যানোয়ন গ্যাপ তার মানে কি, আইদার আপনার হচ্ছে গিয়ে সোডিয়াম পটাশিয়াম অনেক বেশি বেড়ে গেছে, বাইকার্বনেট ক্লোরাইড কমে গেছে, তার মানে কি হবে, গ্যাপটা বড় হয়ে যাবে, দেখা যাবে গ্যাপটা হচ্ছে 20, 21, 22 এরকম হয়ে যাবে, মানে 16-র উপরে চলে যাবে। সেক্ষেত্রে এটা কি হইতে পারে, ল্যাকটিক অ্যাসিডোসিসের জন্য হইতে পারে। তো এটা কজ কি হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস, অর হচ্ছে গিয়ে শকে যেতে পারে পেশেন্ট, হাইপোক্সিয়া হইতে পারে, তারপর হচ্ছে কিটোন বডির জন্য হইতে পারে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ঠিক আছে? কিটোন বডি বেড়ে গেছে শরীরে, অ্যালকোহলিজমের জন্য হইতে পারে, কিডনি ফেইলর হয়ে গেছে, অ্যাসিড পয়জনিং হয়ে গেছে লাইক মিথানল, স্যালিসাইলেট, হ্যাঁ, এগুলার জন্য হচ্ছে গিয়ে আপনার অ্যানায়ন গ্যাপটা বেড়ে যেতে পারে, সাথে মেটাবলিক অ্যাসিডোসিস হবে, ঠিক আছে? এখন অল্টার্ড কেন হইতে পারে, যে অল্টার্ড হবে হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল কজ, এটা দরকার নাই, ব্রোমাইড আর হচ্ছে মাইলোমা, এটাতে হচ্ছে অ্যানোন গ্যাপ কমে যায়। মাইলোমা তো আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে আপনার মানে ক্যান্সার জাতীয় একটা কন্ডিশন, সো এই ক্ষেত্রে হইতেছে কি আমার অ্যানোন গ্যাপটা কমে যাবে, অর্থাৎ এটা 8-এর নিচে নেমে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে হ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন আমাদের পরীক্ষাতে কখনো আসে না, লাগবে না। এই জায়গাটি একটু দাগ দেন, এই যে নর্মাল ম্যাটারনাল আর্টেরিয়াল ভ্যালুস আর হচ্ছে নর্মাল ফিটাল ভ্যালুস, ঠিক আছে? এখানে দেখেন নর্মালে অক্সিজেন স্যাচুরেশন কত থাকে, এটা একটু দাগ দিয়ে রাখেন। নর্মাল আমাদের মায়ের শরীরে স্যাচুরেশন কত থাকতে হবে, মোর দ্যান 97। আমরা যখন হচ্ছে গিয়ে করোনার টাইমে আমরা সবাই স্যাচুরেশন মেশিন কিন্তু সবাই বাসায় কিনে রেখে দিয়েছিলাম, তাই না? সবার বাসায় একটা করে স্যাচুরেশন মেশিন পাবেন। তো নর্মালি কত, আমরা 98-এর নিচে গেলে তো আমরা ভয় পেয়ে যেতাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে নর্মালি মায়ের ব্লাডের আর্টেরিয়াল ব্লাড ভ্যালুসটা কত থাকতে হবে, অ্যাটলিস্ট মোর দ্যান 97। তার মানে কি, এর কমে গেলে এটা ভালো নাই, স্যাচুরেশন ভালো না। তাহলে মোর দ্যান 97 মানে কি 98, 99, 100, এগুলোই তো, তাই না? মানে 100%, অলমোস্ট 100%। ফিটাসের কত থাকতে হবে, ফিটাসের হচ্ছে ভেনাসে থাকতে হবে 75%, আর্টেরিয়ালে থাকতে হবে যে 25%, দ্যাটস ইট। আর মায়ের হিমোগ্লোবিন অ্যাটলিস্ট থাকতে হবে 12 গ্রাম পার ডিএল, বাচ্চার ফিটালের হিমোগ্লোবিন অ্যাটলিস্ট থাকতে হবে 18 গ্রাম পার ডিএল। ওকে ওকে, এখন আসেন হচ্ছে রেসপিরেটরি কম্পেনসেশন কখন হয়, একটা হচ্ছে গিয়ে মেইনলি মেটাবলিক ডিসঅর্ডারে হবে, ইন্ট্রাস্টেনাসটা হইতে পারে, আর ক্যানট কম্পেনসেট অফ প্রাইমারি রেসপিরেটরি ডিসঅর্ডার। মেটাবলিক কম্পেনসেশন কে করবে, মেটাবলিক কম্পেনসেশন হয় হচ্ছে কিডনি দিয়ে কম্পেনসেশন হবে এটা, হ্যাঁ। এবং কম্পেনসেট করবে কার কার সাথে, রেসপিরেটরি ডিসঅর্ডারের সাথে, এবং এটা একটা স্লো প্রসেস, এগুলা কোনো দরকার নেই, এগুলা কখনো আসে না পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, এখানে চলে আসি আমরা নেক্সটে। এটা দেখেন হচ্ছে লং টার্ম অ্যাসিডোসিস কিসে কিসে হয়, এটাতে একটু দাগ দিয়ে রাখেন, এগুলো কখনো পরীক্ষাতে আসে না, বাট এক টেস্টার দিয়ে রাখেন, লং টার্ম অ্যাসিডোসিস হচ্ছে গিয়ে যদি হাইড্রোজেন আয়ন যদি হচ্ছে সেলের মধ্যে ঢুকে যায়,
পটাশিয়ামটা যদি হচ্ছে সেলের থেকে বেশি বের হয়ে যায়, একটা হচ্ছে হাইপার ক্যালেমিয়া হয় যদি, তাইলে হাইড্রোজেন হচ্ছে গিয়ে সেলের মধ্যে ঢুকে যায় যদি, পটাশিয়াম যদি বেশি বেশি বের হয়ে যায়, আর হচ্ছে হাইপার ক্যালেমিয়া হয়ে যায় তাহলে। ঠিক আছে। বেস ডেফিসিট কখন হবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড যদি হচ্ছে 5.3 কিলো প্যাসকেল আর টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং যে অ্যামাউন্ট অফ অ্যাসিড অর অ্যালকালাইন রিকোয়ার্স টু রেস্টোর 1 লিটার অফ ব্লাড টু নর্মাল পিএইচ, এটা হচ্ছে কি আমার বেস এক্সিটস। নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে -2 থেকে +2, এটা আমরা পড়বো এটা কিসে পড়বো আমরা? এটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যালকাইলোসিসে পড়ার সময় পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে কি -2 থেকে -2 টু +2। ঠিক আছে, এটা হচ্ছে উল্টা। আমি যে বলতেছিলাম না, সব কিছু বাড়া মানে অ্যালকাইলোসিস, সব কিছু কমা মানে অ্যাসিডোসিস। সেটা কি অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। একটা বাড়া দুইটা কমা মানে রেসপিরেটরি অ্যালকাইলোসিস, একটা কমা দুইটা বাড়া মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস। বেজ এক্সারসাইজ এটা হচ্ছে উল্টা। যখন হচ্ছে গিয়ে এটা -2 নিচে যদি থাকে, সেটা হয়ে যাবে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে, আর পজিটিভ থাকলে হচ্ছে মেটাবলিক অ্যালকাইলোসিস হয়ে যাবে। ঠিক আছে, আর এটা জাস্ট উল্টা হবে হচ্ছে আপনার রেসপিরেটরি ক্ষেত্রে। মেটাবলিক অ্যালকাইলোসিস -2 মানে হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। মেটাবলিক মেটাবলিক অ্যাসিডোসিস মানে হচ্ছে -2, সেটা হচ্ছে রেসপিরেটরি অ্যালকাইলোসিস। আর মেটাবলিক অ্যালকাইলোসিস মানে হচ্ছে +2, হুইচ ইজ উল্টা হচ্ছে কিসে? রেসপিরেটরি অ্যাসিডোসিস। ঠিক আছে, এটা আমরা পড়বো সামনে। হ্যাঁ, এটা জাস্ট আমি আপনাদেরকে বলে রাখলাম। এখন দেখেন, এইটা খুবই ইম্পর্টেন্ট যে অ্যাসিড বেস চেঞ্জেস কি কি হয় প্রেগন্যান্সির সময়। আমাদের কিন্তু এটা আমরা ঢুকতেছি পড়ার মধ্যে, এতক্ষণ হচ্ছে কি আমরা আবজা পড়ছি, বাট এখান থেকে একটা দুটা কোশ্চেন আসে মাঝে মাঝে। এখন থেকে আমরা হচ্ছে কি ঢুকবো কিসের মধ্যে? মেন পড়ার মধ্যে, যে রেসপিরেটরি কার্ডিওলজির যে কি চেঞ্জ হয়, এখন আমরা ঢুকবো এর মধ্যে। ঠিক আছে, এখন দেখেন এই চেঞ্জেস কি কি হয়, অ্যাসিড বেস ব্যালেন্স চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি। একটা হচ্ছে ফিটাসে কিছু হয়, আর হচ্ছে প্রেগন্যান্সিতে কিছু ইলেকট্রোলাইট চেঞ্জ হয়। ফিটাসে কি হয়? কর্ড কম্প্রেশন লিডস টু রেসপিরেটরি অ্যাসিডোসিস। যখন বাচ্চার কর্ডে কম্প্রেশন হয়, তখন বাচ্চার কি হবে? রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি ওর পিএইচ কমে যাবে, হ্যাঁ 7.35 এর নিচে চলে যাবে, পিএইচ কমে যাবে, ওর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে, কার্বন ডাই অক্সাইড কমে যাবে, বাইকার্বনেট কমে যাবে, মানে সবকিছুই কমে যাবে। সরি, পিএইচ কমে যাবে, বাদ বাকি গুলা সব বাড়বে। রেসপিরেটরি অ্যাসিডোসিস যেটা হয়। ঠিক আছে, তাহলে পিএইচ কমে যাবে মানে হচ্ছে অ্যাসিডিক হয়ে যাবে ব্লাড। আর কি হবে? ওর কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাবে। ঠিক আছে, আর কি বাড়বে? আপনার হচ্ছে কি বাইকার্বনেটও বেড়ে যাবে। তো মানে এখানে কি হবে? কর্ড কম্প্রেশনের সময় আমার রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এটা কি করে? মেটাবলিক অ্যাসিডোসিস। প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি মানে কি? মানে হচ্ছে ব্লাড তো ঠিকমতো সার্কুলেট করতে পারতেছে না, তাহলে ব্লাড সার্কুলেশনের ডেফিসিয়েন্সি আছে। এই ক্ষেত্রে আমার কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস, মানে সব কিছু কম, পিএইচ কম, বাইকার্বনেট কম, পার্শিয়াল প্রেশার কার্বন ডাই অক্সাইড কম, পার্শিয়াল প্রেশার অক্সিজেন কম, সবকিছু কমে যাবে হচ্ছে কি আমার মেটাবলিক অ্যাসিডোসিসে। অ্যানারোবিক মেটাবলিজম হবে, লিডস টু ইনক্রিজ ল্যাকটেট। অ্যানারোবিক মেটাবলিজম কি? যাদের অক্সিজেন লাগে না। ঠিক আছে, অ্যারোবিক মানে মেটাবলিজমে মাস্ট অক্সিজেন প্রেজেন্স। অ্যানারোবিক মানে হচ্ছে উইদাউট অক্সিজেন মেটাবলিজম ক্যান হ্যাপেন, বাট সেটা কখন হয়? সেটা হয় হচ্ছে গিয়ে ঘুরায় পেঁচায় হয়, যেটা হচ্ছে গিয়ে আমার অক্সিজেনের অ্যাবসেন্সে যেটা হয়। ঠিক আছে, অক্সিজেন নাই সেজন্য তার হইতেছে, বাট নর্মালি সে অক্সিজেন থাকলে হয়। তো সেই ক্ষেত্রে কি হবে? আমার ল্যাকটেট বেড়ে যাবে। ল্যাকটেট যদি 4 এর উপরে বেড়ে যায়, তাহলে কি হবে? এটা একটা কন্টিনিউশন পড়া। ইফ ল্যাকটেট ইজ মোর দ্যান 4, দ্যাট মিনস সেপ্টিসেমিয়া। ঠিক আছে, সেপ্টিসেমিয়া। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যানারোবিক মেটাবলিজম লিডস টু ইনক্রিজ ল্যাকটেট। শিফট টু অ্যানারোবিক মেটাবলিজম অকার্স when অক্সিজেন স্যাচুরেশন লেস দ্যান 25%। গেল এটা আমার। ইলেকট্রোলাইট চেঞ্জ হবে কিসে? ইলেকট্রোলাইট হচ্ছে কি অসমোলারিটি ডিক্রিজ করবে, বাইকার্বনেট ডিক্রিজ করবে, এবং ডিক্রিজ করবে হচ্ছে সোডিয়াম, হাইপোন্যাট্রিমিয়া হবে। ঠিক আছে, ওকে, এটাতে দুটা দাগ দেন, দুইটা স্টার, দুটা মানে হচ্ছে দুইটা স্টার। 2 to 3 times you have to read this. হ্যাঁ, ওকে, এখানে একটু দাগ দিয়ে রাখেন। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের মধ্যে এটা হচ্ছে এস্টিমেটেড জিএফআর কত, একটু দাগ দিয়ে রাখেন, এটা কখনো আসে না। জিএফআরটা হচ্ছে 40% ইনক্রিজ করে, হ্যাঁ, ডিউরিং প্রেগন্যান্সিতে, এটা দাগ দিয়ে রাখেন, এটাই জানলে হবে শুধু। হ্যাঁ, জিএফআর ইনক্রিজ করবে হচ্ছে অ্যাবাউট 40% ডিউরিং প্রেগন্যান্সি, এন্ড দিস ইজ টিপিক্যাল অ্যাপারেন্স বাই দ্য এন্ড অফ ফার্স্ট ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারের পরের দিকে এটা করে। ক্যালসিয়াম হোমোস্ট্যাসিসটা আমরা পড়ে ফেলবো এখন। ক্যালসিয়ামটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের বডির জন্য। সো ক্যালসিয়াম আয়ন আর লিঙ্ক টু ওয়াইড রেঞ্জ অফ ফিজিওলজিক্যাল প্রসেসে আমাদের এটা লাগে। দ্য লার্জেস্ট স্টোর অফ বডি ক্যালসিয়াম ইজ কন্টেন, কোথায় থাকে ক্যালসিয়াম? থাকে কিসের মধ্যে?
ছোট্টবেলা থেকে আমরা পড়ছি না, হাড্ডি খাও, হাড্ডি খেলে ক্যালসিয়াম হবে, তাই না? ওকে, হ্যাঁ, হাড়ের মধ্যে থাকবে ক্যালসিয়াম। সো দিস ইজ প্রেজেন্ট ইনটু দ্য skeleton system. Within the skeletal system, calcium levels are primarily controlled by parathyroid hormone, vitamin D and calcitonin. ওকে, এই তিনটা হচ্ছে কি আমার এটা মেনটেন করে, ঠিক আছে? কি কি মেনটেন করে? প্যারাথাইরয়েড হরমোন, ভিটামিন ডি এবং ক্যালসিটোনিন, এই তিনটা হচ্ছে আমার ক্যালসিয়াম লেভেলসটা প্রাইমারিলি কন্ট্রোলড করে, এই তিনটা হরমোন, ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে একটা বক্স করে দিব, এই বক্স আপনার আজীবন 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 লাগবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে না। হুম, ওকে, মেক আ বক্স। আমি অনেক কিছু আপনাদেরকে বক্স আর চার্ট করে দেই যাতে পড়াটা ছোট হয়ে যায়, হ্যাঁ? তাহলে কি হবে, পড়তে ইজি হবে, ভুলবেন না সহজে। আমরা কি পড়লাম একটু আগে, যে ক্যালসিয়ামকে কে কোন কোন হরমোন মেনটেন করে? তিনটা হরমোনের নাম, গুড আর গুড, ক্যালসিটোনিন, তিনটা হরমোন। তাহলে ক্যালসিয়ামের সাথে কে আসে সব সময়? ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে? ক্যালসিয়াম ফসফেট, আর এখানে হচ্ছে হরমোন। তাহলে হরমোনের নামগুলো আমরা লিখে ফেলি। হরমোন আমরা কি বললাম, ফার্স্টে হরমোনটা হচ্ছে প্যারাথ হরমোন, লিখে ফেলি আমরা এই পাশে, পি টি এইচ। তারপরে কি হরমোন? 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল, দ্যাট মিন্স ভিটামিন ডি, ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ক্যালসিটোনিন, হ্যাঁ, ক্যাল লিখা রাখতেছি আমরা যাতে বুঝতে পারেন। এখন এই তিনটা হরমোন কি করে? ওরা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটকে রেগুলেট করে। এখন কি রেগুলেট করে? সরি সরি, ঠিক আছে? এই তিনটা হরমোন কি রেগুলেট করে? কিছু হরমোন এটাকে হচ্ছে কি আইদার বাড়াবে ক্যালসিয়ামকে অথবা কমাবে, ঠিক আছে? এটাই তো রেগুলেশন, হ্যাঁ? আইদার হচ্ছে গিয়ে আমি কি করব, যেটা কি করে রেগুলেশন, যেমন ধরেন আমরা ওই যে মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে পড়ছি যে আমার হচ্ছে সব হরমোন হরমোন উইথড্র হয়ে গেছে, উইথড্র হওয়ার কারণে মেনস্ট্রুয়েশন হয়ে গেছে। এখন তো আমার তো হরমোন নাই, তখন কি করব? কাকে যে টোকাটুকি করবে, কাকে যে টোকাটুকি করবে, করবে হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা থাকে কোথায় আমার, যেটা থাকে হচ্ছে হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস থেকে ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কাকে গুতাবে, ও যায় রেগুলেট করবে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। ওখান থেকে আমার কি রিলিজ হবে? এফএসএইচ, এলএইচ। ও যায় তখন হচ্ছে রেগুলেট করবে কাকে? ও হচ্ছে ওভারির উপর যে কাজ করে, তখন হচ্ছে হরমোন গুলো প্রোডাকশন করবে। সেম অ্যাজ আইদার প্যারাথর্মোন অথবা ভিটামিন ডি অথবা ক্যালসিটোনিন যখন কাজ করাবে ক্যালসিয়ামকে দিয়ে, হয় ওকে বাড়াবে নয় ওকে কমাবে, ঠিক আছে? এখন আমরা দেখি কে কি করে। প্যারাথর্মোন হচ্ছে, পরে বলি, আগে হচ্ছে ভিটামিন ডি। হ্যাঁ, ভিটামিন ডি কি করে? ভিটামিন ডি হচ্ছে দুইটাকেই বাড়ায়, লিখে রাখেন, দুইটাকেই বাড়ায়, ইনক্রিজ, ইনক্রিজ। ক্যালসিটোনিন হচ্ছে ক্যালসিয়ামকেও কমাবে, ফসফেটকেও কমাবে। তাহলে আমার হয়ে গেল, তাহলে ভিটামিন ডি দুইটাকেই বাড়াচ্ছে, ক্যালসিয়াম এবং ফসফেট। ক্যালসিটোনিন দুইটাকেই কমাচ্ছে, হ্যাঁ? তাহলে বাকি থাকে কি আমার? প্যারাথর্মোন। কারণ প্যারাথর্মোন কি করে? একটাকে বাড়ায় একটাকে কমায়। আমরা অলওয়েজ জানি যে প্যারাথর্মোন অলওয়েজ ক্যালসিয়ামকে বাড়ায় এবং ফসফেটকে কমায়। ডান? এতগুলা কথা আমার পড়তে হলো না এখানে, এত 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 বক 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 আমার পড়তে হবে না, জাস্ট এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? এটা একটা সুন্দর বক্স, এটা পরীক্ষার হলে গিয়ে লিখে ফেলবেন। আমি এরকম কয়েকটা বক্স আপনাদেরকে দিব, যে পরীক্ষার হলে পরীক্ষা শুরু করার আগে যে আপনাদেরকে যে খাতাটা দিবে, খাতাটা মিন্স হচ্ছে কি যে শীট গুলা দিবে, প্লাস্টিক শীট, ওইখানে ওই ছকগুলা করে ফেলবেন। ওই ছকগুলা করে ফেললে পরীক্ষাতে কোনো সমস্যা হবে না। হুম, তাহলে হচ্ছে কি আমার এটা কিন্তু পরীক্ষা আলাদা করে কোশ্চেন আসে যে ভিটামিন ডি হাউ রেগুলেট দ্য ক্যালসিয়াম হরমোন, ইনক্রিজ, ডিক্রিজ, স্ট্যাবল, এরকম করে দিয়ে দিবে। অথবা দিবে হচ্ছে কি ইনক্রিজ ক্যালসিয়াম, ইনক্রিজ ফসফেট, ইনক্রিজ ক্যালসিয়াম, ডিক্রিজ ফসফেট, ডিক্রিজ ক্যালসিয়াম, ইনক্রিজ ফসফেট, হ্যাঁ, ডিক্রিজ ক্যালসিয়াম, ডিক্রিজ ফসফেট, ইনক্রিজ ক্যালসিয়াম, ইনক্রিজ ফসফেট, এরকম করে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে। তো আপনি যদি এটা জানেন যে ভিটামিন ডি দুটাকে বাড়ায়, ক্যালসিটোনিন দুটাকেই কমায়, প্যারাথর্মোন একটাকে বাড়ায় একটাকে কমায়, এবং বাড়াবে কাকে? অলওয়েজ ক্যালসিয়ামকে বাড়াবে, ঠিক আছে? ক্লিয়ার? সুফিয়া আপু, সাবিনা আপু, রিতু আপু, জি আপু, ক্লিয়ার। ওকে, তাহলে এটা একটু নোট ডাউন করে রাখেন, প্লিজ নোট ডাউন, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার, এবং এখান থেকে আপনি তিনটা কোশ্চেন অলরেডি আপনার ডান, ঠিক আছে? এটা তো পরীক্ষাতে আসবে এটা থেকে কোশ্চেন।
এত কথা পড়তে হবে না, মা- খালি এই চারটা একটু মনে রাখেন। মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন, এটা তো ইজি তো আপা। দেখেন আমি আবার বলতেছি। হ্যাঁ, ওই দেখেন, যদি হচ্ছে আমাদের কি তিনটা হরমোন হচ্ছে আমাদের ক্যালসিয়ামকে রেগুলেট করে। হ্যাঁ, ক্যালসিয়ামকে রেগুলেট করে আমাদের বডিতে তিনটা হরমোন। সেটা কি? একটা হচ্ছে প্যারাথ হরমোন, এটা তো মেইন হরমোন, যেটা হচ্ছে অলওয়েজ ক্যালসিয়ামের সাথে হুম হুম রিলেটেড। তারপর হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে কি ফর্মে থাকে? 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু ভিটামিন ডি লেখা আসবে না, আসবে 125 ডি। ঠিক আছে, ডিসিএইচ আসবে এখানে, তাহলে ডিএসসি মানে হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল। আর একটা কি হরমোন? ক্যালসিটোনিন। এতটুকু তো আমরা বুঝছি যে এই তিনটা হরমোন ক্যালসিয়ামকে রেগুলেট করবে। প্যারাথ, 125 ডাইহাইড্রক্সি, আর হচ্ছে ক্যালসিটোনিন। এখন কিভাবে রেগুলেট করে? হয় কমায় নয়তো বাড়ায়। ভিটামিন ডি এই ক্যালসিয়াম ফসফেট দুইটাকেই হচ্ছে অলওয়েজ বাড়াবে। ঠিক আছে, দুইটাকে অলওয়েজ বাড়াবে। ক্যালসিটোনিন দুইটাকে অলওয়েজ কমাবে। ওর কাজই হচ্ছে যখন একজন বাড়ায় ও তখন ডাউন রেগুলেশন করে ক্যালসিয়ামকে আবার কমায়। সো দ্যাট কি আসে, একটা নর্মাল যে লেভেলে থাকা উচিত সে লেভেল আসে, কারণ একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে, মাঝখানে সে নর্মালে চলে আসতেছে। ঠিক আছে। আর প্যারাথরমোনটা কি? প্যারাথরমোন যখন দরকার সে বাড়াবে, যখন দরকার সে মানে যখন হচ্ছে ক্যালসিয়ামকে সে অলওয়েজ বাড়াবে আর ফসফেটকে সে অলওয়েজ কমাবে। ঠিক আছে। আর ভিটামিন ডি যখন ক্যালসিয়ামকে বাড়ায় সাথে ফসফেটকেও বাড়াবে। ক্যালসিটোনিন যখন ক্যালসিয়ামকে কমাবে সাথে ফসফেটকেও কমাবে। বুঝাতে পারছি? এটাই হচ্ছে পরীক্ষাতে কোশ্চেন আসে যে হাউ প্যারাথরমোন কন্ট্রোল আপনার ক্যালসিয়াম। হ্যাঁ, বা হাউ প্যারাথরমোন রেগুলেট ক্যালসিয়াম এন্ড ফসফেট ইনক্রিজ, বোথ ডিক্রিজ, ক্যালসিয়াম ইনক্রিজ, ফসফেট ইনক্রিজ, ক্যালসিয়াম ডিক্রিজ। এভাবে দিবে, আপনি তখন ইজিলি ধরতে পারবেন যে ক্যালসিয়ামকে বাড়ায়, এটা ফসফেটকে কমায়। ভিটামিন ডি হাউ রেগুলেট ক্যালসিয়াম এন্ড ফসফেট, বোথ ইনক্রিজ, বোথ ডিক্রিজ, ক্যালসিয়াম ইনক্রিজ, ফসফেট ডিক্রিজ, ক্যালসিয়াম ডিক্রিজ। এভাবে কোশ্চেন আসবে। তো আমরা কি জানি? ভিটামিন ডি দুটাকে হচ্ছে বাড়াচ্ছে। তাহলে আমরা পিক করতে পারবো না অ্যান্সার? পারবো না? সুফিয়া আপু? ইনশাল্লাহ পারবো। ইনশাআল্লাহ। ওকে, দ্যাটস দ্য স্পিড। খুবই ইজি কিন্তু এটা, জাস্ট একবার দেখেন তাহলে হবে। এটা এটা মানে খুবই ইজি একটা জিনিস, এর থেকে কঠিন জিনিস আছে সামনে। ঠিক আছে, এটা খুবই ইজি। এটা এই চারটা একটু বইয়ের পাশে করে ফেলেন, তাহলে আপনার হচ্ছে মনে থাকবে। আমি এটা ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, চারটা লিখে ফেলেন, এটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা দুইটা কোশ্চেন পাবেন এবং আপনি, আমি শিওর যে আপনার এটা অ্যান্সার করতে পারবেন, এটা না করতে পারার কোনো কারণ নাই। ঠিক আছে, এখন আসি আমরা যে ক্যালসিয়ামের ফাংশন গুলা কি করব। ক্যালসিয়ামের ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের ফাংশন তো আমরা জানি, এটা বোন ফরমেশন করে, মাসল কন্ট্রাকশন করে, এনজাইম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, ব্লাডকে ক্লট করতে হেল্প করে, সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে, আর কি করে? স্ট্যাবিলাইজিং অফ মেমব্রেন পোটেনশিয়াল। তাহলে কি কি করবে আমাদের? বোন ফরমেশন, মাসল কন্ট্রাকশন, এনজাইম কোফ্যাক্টর হিসেবে কাজ করবে, ব্লাডের ক্লট হিসেবে কাজ করবে, সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করবে, আর হচ্ছে স্ট্যাবিলাইজ দা মেমব্রেন পোটেনশিয়াল। এখন ক্যালসিয়াম ডিস্ট্রিবিউশন কিভাবে হয়? টোটাল বডি ক্যালসিয়াম হচ্ছে 1 কেজি অফ 99 লোকেটেড টু দ্য স্কেলেটন। আমরা পড়ছি যে ক্যালসিয়াম হচ্ছে ম্যাক্সিমাম ক্যালসিয়ামটা কোথায় থাকে? হাড্ডি গুড্ডির মধ্যে থাকে, হাড়ের মধ্যে থাকে, অর্থাৎ স্কেলেটনের মধ্যে থাকে। টোটাল বডি ক্যালসিয়ামের ওজন হইতেছে 1 কেজি। আমাদের শরীরে আমাদের যে ওজন তার মধ্যে 1 কেজি হইতেছে ক্যালসিয়াম। তাহলে হচ্ছে কি আপনাদের যাদের ওজন বেড়ে গেছে, চিন্তার কিছু না, এখান থেকে 1 কেজি অলওয়েজ মাইনাস করে দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে হ্যাপি হ্যাপি লাগবে যে আমার 1 কেজি হচ্ছে ক্যালসিয়ামের ওজন, এটা বাদ। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে, তাহলে ক্যালসিয়ামটা হচ্ছে টোটাল 1 কেজি থাকে, যার মধ্যে 99 থাকবে হচ্ছে আমাদের স্কেলেটনের মধ্যে। তো এক্সট্রা সেলুলার প্লাজমা ক্যালসিয়ামের মধ্যে কি থাকে? আয়রনেস থাকে 45%। আয়রনেস মানে খোলা, ও ঘুরতেছে। আর 55% কি থাকবে? বাউন্ডেড। বাউন্ড করবে কার সাথে? ওর তো আটকাবে সে কার সাথে? যে 55% যে আটকে আছে, কার সাথে আটকানো? আইদার প্লাজমা প্রোটিন অর ফসফেট অর বাইকার্বনেট। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা যে তিনটা মেজর পুল হিসাবে কাজ করে বডিতে। একটা হচ্ছে এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টে, যেটা প্লাজমাতে থাকবে, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্ট, একটা হচ্ছে বোলস। বোলস আমরা পড়ছি কত পার্সেন্ট থাকে? কত পার্সেন্ট? 99% হচ্ছে বোনে আমার ক্যালসিয়াম থাকে। এখন এক্সট্রাসেলুলার কম্পার্টমেন্টের মধ্যে কি থাকবে? কনসেন্ট্রেশন অফ আয়নাইজড ক্যালসিয়াম, এটা ইএসইসিএফ, এটা দরকার নেই, এটা খালি জাস্ট রিডিং দিবেন। 12,000 টাইমস অফ দ্য ক্যালসিয়াম উইদিন দ্য ইন্টারসেলুলার কম্পার্টমেন্ট। ইন্টারসেলুলারের মধ্যে হচ্ছে ক্যালসিয়ামটা সিকোয়েস্ট্রেটেড হিসাবে থাকবে এক্সক্লুসিভলি আউট দ্য সাইটোসেল এন্ড উইদিন দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এন্ড মাইটোকন্ড্রিয়া। তাহলে সেলের বাইরে আমরা কোথায় থাকতেছে? আয়নাইজড ক্যালসিয়াম থাকতেছে। আয়নাইজড মানে কি? ছাড়া ক্যালসিয়াম, খোলা ক্যালসিয়াম। ঠিক আছে, যে ঘুরতেছে।
কোথায় ঘুরতেছে, আইদার ব্লাডে ঘুরতেছে অথবা যে আপনার এক্সট্রাসেলুলার যে কম্পার্টমেন্ট গুলো আছে ফ্লুইডের মধ্যে থাকতেছে, ঠিক আছে। ইন্ট্রাসেলুলারের মধ্যে কোন জায়গায় থাকে আমরা কি পড়ছি, সেলুলার অর্গানের মধ্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোসিলের নাম আমরা পড়েছি। সো ওই সব জায়গায় হচ্ছে গিয়ে কিছু ইন্ট্রাসেলুলার কম্পার্টমেন্টে ক্যালসিয়াম থাকে। আর ম্যাক্স পোর্শন কোথায় থাকে, বোনসে, ঠিক আছে। ওই 99% এর মধ্যে পরে যে 1% থাকে, এই 1% হচ্ছে এক্সট্রাসেলুলার ইসিএফ এবং আইসিএফ এর মধ্যে থাকবে। এখন দেখেন এই যে প্যারাথর্মোনের এফেক্ট কি কি হয় বোনসের মধ্যে। বোনসে হচ্ছে প্যারাথর্মোন কি করে, ক্যালসিয়ামকে কি করবে, ফসফেটকে কি করবে, বলেন তো জুম থেকে বলেন। ক্যালসিয়ামকে বাড়াবে না কমাবে? প্যারাথাইরয়েড হরমোনটা হচ্ছে ক্যালসিয়ামকে অলওয়েজই বাড়ায়। বাড়াবে, ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেট কমাবে প্যারাথর্মোন। ভেরি গুড। তাহলে বোনসে কি করে দেখেন, বোনসে হচ্ছে গিয়ে প্যারাথর্মোনটা বাইন্ড করবে অস্টিওব্লাস্টের সাথে, এটা হচ্ছে সেল রিজুনেট করে, ঠিক আছে। which signals to osteoclast to cause resorption of bone and release the calcium। কারণ আমরা কি বলছি, প্যারাথর্মোন কি করে, ক্যালসিয়ামকে বাড়ায়। কিভাবে বাড়ায়, ও অস্টিওব্লাস্টের সাথে বাইন্ড করে, প্যারাথর্মোন বাইন্ড করার পরে ও অস্টিওক্লাস্টকে সিগন্যাল দেয়, যার কারণে কি হয়, বোনটা রিজর্পশন করে এবং কি করবে, রিজর্পশন করে ক্যালসিয়ামটাকে বের করবে, অর্থাৎ বাড়াবে। হয়েছে। কিডনিতে যায় সে কি করে, প্যারাথর্মোন কিডনিতে হচ্ছে কি অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হবে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ফ্রম দ্য ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ফসফেট, ঠিক আছে। আমরা কি পড়ছি, প্যারাথর্মোন কি করে, ফসফেটকে কমায়, তাহলে এখানে ঠিক আছে, ডিক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ফসফেট। ইন্টেস্টাইনে কি করে, ইনক্রিজ ইন্টেস্টাইনাল ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাই ইনক্রিজিং অ্যাক্টিভেটেড ভিটামিন ডি। অ্যাক্টিভেটেড ভিটামিন ডি ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন। আমরা কি পড়ছি, ভিটামিন ডি কি করে, ক্যালসিয়াম এবং ফসফেটকে কি করে, বাড়াবে। তাহলে হয়ে গেল এটা প্যারাথর্মোনের এফেক্টটা। বোনসে কাজ করবে, বোনসে কাজ করে হচ্ছে রিজর্পশন করবে বোনটাকে রিজর্পশন করলে কি হবে, ভিতর থেকে ক্যালসিয়ামটা বের হয়ে যাবে। কিডনিতে কি করবে, কিডনিতে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামটাকে রিঅ্যাবজর্পশন করবে, মানে অ্যাবজর্পশন মানে করছে, আবার হচ্ছে রিঅ্যাবজর্পশন করতেছে। তাহলে কি হবে, আমার এখানে ফসফেটটা কমে যাবে। আর কিডনিতে কি হবে, ক্যালসিয়ামটা হচ্ছে ভিটামিন ডি অ্যাবজর্পশন করে আপনার ভিটামিন ডিটাকে ইনক্রিজ করবে। ভিটামিন ডি অলওয়েজ ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ঠিক আছে। তাহলে এই তিনটা আমার হয়ে গেল। এখন আসেন আর কি করে, প্যারাথর্মোন আর ক্যালসিটোনিন। এখন ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন করবে জিআইটি তে কি দিয়ে, একটা হচ্ছে অ্যাক্টিভ আপটেক, কি করবে, সোডিয়াম ক্যালসিয়ামকে আপটেক করবে। একটা হচ্ছে ট্রান্সসেলুলার ট্রান্সপোর্ট করবে বাই ক্যালবুডিলিন। আর এন্ডোসাইটোসিস, ক্যালসিয়াম ক্যালবুডিলিন কমপ্লেক্স মিলে এটা হচ্ছে গিয়ে আপনার এন্ডোসাইটোসিস হবে। ফসফেট ফাংশনের মধ্যে কি হয়, ফসফোরাইলেশন করবে এনজাইমের আর ফর্ম করবে হচ্ছে ফসফোলিপিড ইন মেমব্রেন, ঠিক আছে। তাহলে আপনারা মেইনলি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বক্সটা আমি দিলাম, সেই বক্সটা, যে প্যারাথর্মোন হচ্ছে ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেটকে কমাবে। কিভাবে বাড়াবে কমাবে, এই যে এইভাবে, বোনস, কিডনি এবং ইন্টেস্টাইনের উপর কাজ করে, ঠিক আছে। ভিটামিন ডি কি করবে, দুটাকে বাড়াবে। ক্যালসিয়াম কি করবে, দুটাকে কমাবে। এখন দেখেন ক্যালসিয়াম কিভাবে কিভাবে করে এখানে। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা নোট ডাউন করবেন, আমি বলে দিব এখন কিভাবে নোট ডাউন করবেন। এই যে 84 অ্যামাইনো অ্যাসিড, এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসে। প্যারাথর্মোন কিভাবে নোট ডাউন করবেন আমি একটু বলে দেই। একটা বক্স করবেন, খাতা বা হচ্ছে গিয়ে ট্যাব রাখবেন, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে হরমোনের নাম লিখবেন, এইভাবে একটা চার্ট করবেন, এটা আসে পরীক্ষায়, হ্যাঁ, এই জন্য বলতেছি। এভাবে একটা চার্ট করবেন, হরমোন, প্যারাথর্মোন, হ্যাঁ, টাইপও লিখতে পারেন, হ্যাঁ, এই পাশে টাইপও লিখে দিতে পারেন। প্যারাথর্মোনে কয়টা অ্যামাইনো অ্যাসিড, 84 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবং এটা কি ফর্মে, এটা হচ্ছে কি পেপটাইড হরমোন। এইভাবে একটা চার্ট করে ফেলতে পারেন, এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, ঠিক আছে। এভাবে আসবে যেরকম যে অক্সিটোসিন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন, তারপর হচ্ছে গিয়ে ল্যাকটোজেন, এগুলা কিন্তু আসে অনেক, বা এলএইচ, হ্যাঁ, এফএসএইচ, এরকম করে কিন্তু নাম্বারিং আসবে। কার কয়টা অ্যামাইনো অ্যাসিড, পরীক্ষার কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, কার কয়টা অ্যামাইনো অ্যাসিড। যে প্যারাথর্মোনের হচ্ছে কি 84 অ্যামাইনো অ্যাসিড, সেম অ্যাজ হচ্ছে কি আপনার আরো অনেকগুলো আছে, আমি আপনাদেরকে নোট করে দিব, ঠিক আছে। সেম অ্যাজ হচ্ছে কি গ্রোথ হরমোনের 191টা 191 অ্যামাইনো অ্যাসিড।
লুটিনাইজিং হরমোন হচ্ছে 92 অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোল্যাক্টিনের হচ্ছে 199 অ্যামাইনো অ্যাসিড, তারপরে অ্যাডিনোকর্টিকোট্রপিকের হরমোনের হচ্ছে 39 অ্যামাইনো অ্যাসিড। সো দিস আর ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে বক্স করে যখন যেটা আসবে এই বক্সের মধ্যে লিখে ফেলবেন, ঠিক আছে। আইদার যেটা আমি আপনাদেরকে বলছি নোট ডাউন করতে, একটা প্যাড রাখতে, সেই প্যাডের মধ্যে লিখে ফেলবেন, তাহলে পরীক্ষার সময় খুঁজে পেতে ইজি হবে। আজকে যেগুলো আমি বলতেছি সেগুলো ফিজিওলজি, কারণ ফিজিওলজি কিন্তু পড়তে অনেক বোরিং লাগে। ফিজিওলজিটা কিন্তু আপনার পড়া টানে না, পড়া কিন্তু স্লো হয়ে যায় ফিজিওলজি পড়ার সময়। সো ফিজিওলজিটা যদি আপনি এখন থেকে একটু নোট করেন, প্রতিদিন একটু একটু করে 7 দিনে যদি আপনি হচ্ছে কি, খুব বেশি না, 1 পেজ 2 পেজ করেও যদি লিখে রাখেন যেগুলো ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি, তাহলে হচ্ছে কি পরীক্ষার সময় আপনার টানতে অনেক ইজি হবে। হ্যাঁ, ওকে, আমরা চলে যাই। জাস্ট এইরকম একটা বক্স আপনি করে রাখবেন। হ্যাঁ, আর যে বক্সটা আমি দিচ্ছি, ওই যে প্যারাথর্মোন কিভাবে বাড়ায় কি কমায়, ওটাও একটু পাশে লিখে রাখবেন, ঠিক আছে। এখন দেখেন প্যারাথর্মোন আমরা তো এটা পড়লাম অলরেডি, যে পেপটাইড হরমোন, এটা হচ্ছে 84 অ্যামাইনো অ্যাসিড, হ্যাজ মেনি আইসোমার, দরকার নাই। সো দিস ইজ দ্য পেপটাইড হরমোন, ভেরি ইম্পর্টেন্ট। এবং 84 অ্যামিনো অ্যাসিড ইট হ্যাজ, অ্যাক্ট অ্যাজ এ জি প্রোটিন কাপল রিসেপ্টর। সিক্রেট করবে কোত্থেকে? আপনার প্যারাথর্মোন। প্যারাথর্মোন অবশ্যই পরে দিতেছে, এটা ওই মেন ইয়েতে যায় প্যারা, হ্যাঁ দিব। প্যারাথর্মোন অবশ্যই হচ্ছে সিক্রেট হবে কোত্থেকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? ফ্রম ওয়্যার ইট ডেভেলপ? pharyngeal pouch থেকে। কত নাম্বার? সুপেরিয়র, সুপেরিয়র? ইনফেরিয়রটা 3 নাম্বার পাউচ থেকে আপু, আর সুপিরিয়রটা 4 নাম্বার পাউচ থেকে। ভেরি গুড, ভেরি গুড। ইন, ভেরি গুড, ভেরি ওয়েল। ঠিক আছে, তাহলে এটা হাফ লাইফ কত? হাফ লাইফটা এখানে লিখা নাই, হাফ লাইফটা লিখেন হচ্ছে 4 মিনিট। 4 মিনিট না 1 মিনিট ছিল। আচ্ছা, 4 দিয়ে কোয়ারি দিয়ে 1 লিখে রাখেন তো পাশে, আমি এটা ক্লিয়ার করে দিব না পরে, ঠিক আছে। স্টোর সাপ্লাইড ফর 90 মিনিটস ইন ফাংশন কি? এটা হচ্ছে আমরা পড়ছি প্যারাথর্মোন কি করে? ক্যালসিয়ামকে বাড়ায় আর ফসফেটকে কমায়। দেখেন লেখা আছে এখানে, আমাদের কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে। এটা ক্যালসিয়ামকে বাড়াবে, ফসফেটকে কমাবে, ক্যালসিট্রিন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে, এবং ইট ডাজন্ট ক্রসেস দ্য প্লাসেন্টা। 3টা বডি কম্পোনেন্টের উপর কাজ করে। এই যে বোন, কিডনি, ইন্টেস্টাইন আমরা পড়ে ফেলছি। বনে কি করে? বনে হচ্ছে অস্টিওব্লাস্ট সেলকে যে সে অ্যাক্টিভেট করবে। অস্টিওব্লাস্ট আবার কাকে ধাক্কাধাক্কি করবে? অস্টিওক্লাস্টকে। অস্টিওক্লাস্ট ধাক্কাধাক্কি করলেও কি করবে? বোন রিজর্পশন করে ক্যালসিয়ামটাকে বের করে দিবে। সো তখন ক্যালসিয়ামটা বেড়ে যাবে, ঠিক আছে। কিডনিতে কি হবে? কিডনিতে হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে হচ্ছে ইনক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ডিক্রিজ করবে হচ্ছে ফসফেট বাই রিঅ্যাবজর্পশন ফ্রম প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, এবং ভিটামিন ডি প্রোডাকশন করে এটাকে বাড়াবে। ইন্টেস্টাইনে কি হবে? ক্যালসিয়ামটা হচ্ছে ইনক্রিজ করবে এবং ফসফেটটা হচ্ছে রিঅ্যাবজর্পশন করবে, ঠিক আছে। এরপরে দেখেন প্যারাথর্মোন। আচ্ছা, প্যারাথর্মোন এটা লাগবে না, এটা কেটে দেন, এটা না একটা ফালতু ইয়ে চলে আসছে, এটা লাগবে না, কেটে দেন, ক্রস ক্রস ক্রস। এরপর চলে আসেন হচ্ছে ফসফোইরিটারিক হরমোন। ফসফোইরিটারিক হরমোনও লাগে না। ভিটামিন ডি তে চলে আসেন। ভিটামিন ডিটাকে 3টা স্টার দেন। ক্যালসিটা 3টা দেন কেন? ভিটামিন ডি, ভিটামিন ডিটা হচ্ছে দিস ইজ আ প্রো হরমোন। হ্যাঁ, এটা একটা প্রো হরমোন। 2টা মেজর ফর্মে থাকে, একটা হচ্ছে ভিটামিন D2, একটা হচ্ছে D3। আমরা কিন্তু এই 2টা ফর্মেই পেশেন্টদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেই, ঠিক আছে। আর্গোক্যালসিফেরল আর হচ্ছে কোলিক্যালসিফেরল। আর্গোক্যালসিফেরল এন্ড কোলিক্যালসিফেরল, এই 2টা ফর্মেই হচ্ছে ভিটামিন ডি ট্যাবলেট আপনি দিতে পারবেন। একটা যদি 10,000 দেন, আর একটা হচ্ছে 20,000 ডোজ, ঠিক আছে। এখন দেখেন 2 মেজর ফর্মে দেই আমরা, যেটা হচ্ছে গিয়ে আর্গোক্যালসিফেরল আর কোলিক্যালসিফেরল। কোথায় কোথায় ভিটামিন ডিটা তৈরি হয় আমাদের শরীরে? স্কিন, প্লাসেন্টা এবং ডেসিডুয়াতে তৈরি হয়। ক্যালসিট্রাল, দ্যাট ইজ 125 ডাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল, ট্রাইহাইড্রক্সিকোলিক্যালসিফেরল। এটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফর্ম অফ ভিটামিন ডি ফাউন্ড ইন দা বডি। কি কি কন্ট্রোল করে এটা? অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট ডিফারেন্সিয়েশনটাকে কন্ট্রোল করবে, ক্যালসিয়াম আপটেকটাকে বাড়াবে, ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাকেই হচ্ছে গিয়ে বাড়াবে বাই রিঅ্যাবজর্পশন ফ্রম কিডনি। ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে অ্যান্টি টিউমার অ্যাক্টিভিটি আছে, এবং হচ্ছে ক্যালসিটোনিনটাকে রিলিজটাকে ইনহিবিট করবে। এখান থেকে দরকার নেই, পড়তে পারেন সিনথেসিস কিভাবে করে। একটা হচ্ছে কি আপনার 7 ডিহাইড্রোকোলিক্যালসিফেরল, যেটা আমাদের স্কিনে থাকে। ও যখন কি করে? সানে যায়, সূর্য রশ্মির মধ্যে যখন আমরা যাই বা রোদে যাই, তখন এই রশ্মিটা এসে আমাদের আলট্রাভায়োলেট রেটা আমাদের গায়ে পড়ে। গায়ে পড়লে কি হবে? তখন ওই 7 ডিহাইড্রোকোলিক্যালসিফেরল থেকে আমাদের ভিটামিন
D3 অর্থাৎ 125 ট্রাইহাইড্রক্সিকোলিক অ্যাসিড তৈরি হবে। দেন এটা কই যাবে? এটা লিভারে যাবে। লিভারে গিয়ে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে ও কনভার্ট হয়ে যাবে হচ্ছে 25 ট্রাইহাইড্রক্সিতে। ওখান থেকে সে কিডনিতে যাবে। কিডনি এই ফর্মটা হচ্ছে কিডনিতে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হয়ে 1 আলফা হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে সে তৈরি করবে কি 125 হাইড্রোক্সিকোলিক অ্যাসিড, দ্যাট ইজ ভিটামিন ডি। ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন ডেফিসিয়েন্সি কি কি হতে পারে, আমরা এটা পড়ছি। বড়দের কি হবে, ছোটদের কি হবে বলেন? বড়দের কি হবে, ছোটদের কি হবে বলেন? ছোটদের রিকেটস হবে, বড়দের অস্টিওম্যালাইশিয়া। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ছোটদের হবে রিকেটস, বড়দের হবে অস্টিওম্যালাসিয়া। পরীক্ষার কোশ্চেন আরেকটা কি হতে পারে? এক্স লিঙ্ক রিকেট, মানে জন্মগতভাবে এটা তো আর এক্স লিঙ্ক একটা ডিজিজ হয়ে গেল, এক্স লিঙ্ক রিকেট। আর একটা কি, একটা হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম হতে পারে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এই জায়গাতে 3টে স্টার দিবেন, 3 স্টার। এরকম ভাবে আসতেছে কেন? ঠিক আছে। এখন চলে আসি আমরা ক্যালসিয়াম ডিসঅর্ডার। কি কি হইতে পারে ক্যালসিয়াম ডিসঅর্ডার? হ্যাঁ, একটা হতে পারে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে মানে কি? একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা, মানে প্যারাথাইরয়েডের সমস্যা। মানে প্যারাথাইরয়েড হচ্ছে গিয়ে বেশি বেশি হাইপার অ্যাক্টিভিটি করতেছে। তাহলে কি হবে? এটা হাইপার প্যারাথাইরয়েডিজম। আর কি হইতে পারে? কম কাজ করলে কি হবে? হাইপোপ্যারাথাইরয়েডিজম। ক্যালসিটোনিনটা হচ্ছে, ক্যালসিয়ামটা হচ্ছে বেড়ে যাচ্ছে, হাইপার ক্যালসিমিয়া হইতেছে। ঠিক আছে। আর কি হচ্ছে এখানে? ক্যালসিয়ামটা মানে যদি প্যারাথাইরয়েড যদি হচ্ছে গিয়ে বাড়ে, তার মানে কি ক্যালসিয়ামও বাড়বে। ক্যালসিয়ামও বাড়বে, তাহলে হাইপার ক্যালসিমিয়া হবে। হাইপার প্যারাথাইরয়েডিজমের সাথে কি হবে? হাইপার ক্যালসিমিয়া হবে। আরেকটা কি হবে? হাইপোফসফেটেমিয়া হবে, কারণ হচ্ছে ও কি করে? ফসফেটকে কমায়। তারপরে বেশি বেশি হাইপার প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে বেশি বেশি ক্যালসিয়াম তৈরি করবে এবং প্যারাথর্মনটাকে আরো বেশি বেশি কমাবে। তাহলে হাইপোফসফেটেমিয়া মানে ফসফেটটাকে বেশি বেশি কমাবে, তাহলে হাইপোফসফেটেমিয়া হবে। হ্যাঁ, ক্যালসিয়াম যদি কমায় তাহলে কি হবে? হাইপোক্যালসিমিয়া হবে। আর কি হইতে পারে? মেনলি তো এই দুটাই হবে, তাই না? তাহলে দেখেন যে আপনার হাইপার প্যারাথাইরয়েডিজমের মধ্যে 3টা টাইপ আছে, কারণ হচ্ছে ও বেশি বেশি হাইপার ফাংশন করতেছে, দ্যাট ইজ হাইপার প্যারাথাইরয়েডিজম। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম, আর হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। ঠিক আছে। প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের কজ কি? কজ হচ্ছে গিয়ে হাইপার ক্যালসিমিয়া। যদি কোনো কারণে ক্যালসিয়ামটা বেড়ে যায় ডিউ টু বিনাইন টিউমার, কোনো একটা টিউমারের জন্য আমার হচ্ছে গিয়ে ক্যালসিয়ামটা বেড়ে গেছে, এবং এটা কি করবে আপনার, সরি, প্যারাথর্মোনের কোনো টিউমারের জন্য আমার হচ্ছে গিয়ে এটা বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে, এবং তার কারণে আমার কি হচ্ছে? বেশি বেশি ক্যালসিয়াম তৈরি হইতেছে। সো ইট ক্যান কজ হাইপার ক্যালসিমিয়া। সেকেন্ডারি কজ হচ্ছে কি? রেসপন্স টু ডিক্রিজিং ক্যালসিয়াম লেভেল। এবং টারশিয়ারিটা কি হবে? সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের জন্য এটা ক্রনিক প্রসেস। এখন দেখি আমরা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম কিসের জন্য হয়। একটা হচ্ছে প্যারাথাইরয়েডে কোনো একটা টিউমার হয়েছে, যেটা আমরা পড়লাম একটু আগে, যে কোনো একটা বিনাইন টিউমারের জন্য এটা হচ্ছে। কারণ কি টিউমার মানে কি? টিউমার মানে হচ্ছে এক্সেসিভ গ্রোথ অফ দ্য সেল, তাই না? বা এক্সেসিভ একটা growth of the cell which exists in an increased manner and cannot down after cessation of the stimuli which evoke the change. ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার বাড়তেই থাকবে। তো যখন হচ্ছে গিয়ে যদি টিউমারটা হয়, টিউমারটা যখন বাড়তে থাকবে ওর তো ফাংশনটাও বেড়ে যাবে। তো এখানে কি হবে? আপনার প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, এটা 80% ক্ষেত্রে আমার হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটা টিউমারের জন্য হবে। প্রাইমারি প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া, কোনো কারণে হচ্ছে হাইপারপ্লেসিয়া মানে কি শুনি দেখি বলেন তো? আপু, increase the number of the cell, ইনক্রিজ নাম্বার অফ দ্য সেল। গুড। আর যদি হাইপারট্রফি বলি? size of the cell, increase size of the cell. ভেরি গুড। তাহলে হচ্ছে কি যদি হাইপারপ্লেসিয়া হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি 15% ক্ষেত্রে আমার হাইপার প্যারাথাইরয়েডিজম হবে। আর প্যারাথাইরয়েড কার্সিনোমা হইতে পারে, সেটা হচ্ছে 2% কজ। ঠিক আছে। তাহলে এটা একটু দাগ দিয়ে রাখেন যে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, প্রাইমারি প্যারাথাইরয়েড হাইপারপ্লেসিয়া এন্ড প্যারাথাইরয়েড কার্সিনোমা ইন 2% কেস। আর কি হইতে পারে? মেন একটা অটোসোমাল ডিজিজ। হ্যাঁ, মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, মানে বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোতে নিউপ্লাসিয়া হয়ে আছে। ঠিক আছে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো প্যারাথাইরয়েড ওয়ান অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সো এখানেও হচ্ছে কি নিউপ্লাসিয়ার জন্য হইতে পারে। মেন টু মানে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 2। আইসোলেটেড ফ্যামিলিয়াল হাইপার প্যারাথাইরয়েডিজম, মানে তার ফ্যামিলিয়ালি তার হাইপার প্যারাথাইরয়েডিজম আছে। দিস ইজ ওয়ান টাইপ অফ অটোসোমাল ডমিনেন্ট সিনড্রোম। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম ডিউ টু কিডনি ডিজিজ, ডিক্রিজ ভিটামিন ডি আর ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম। তাহলে সেরাম ডিক্রিজ ভিটামিন ডি যদি হয় তাহলে ডি কি করে? ডি হচ্ছে দুইটাকে বাড়ায়। তাহলে ডি যদি কমে যায় তাহলে কি ওইটাও তো কমে যাবে। এটা হচ্ছে ডিক্রিজ ভিটামিন ডি এর জন্য হইতে পারে, ডিক্রিজ সেরাম ক্যালসিয়াম হয়ে যাবে। ঠিক আছে। সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম রেজাল্ট ইন রেনাল অস্টিওডিস্ট্রফি।
এখন আসেন প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন দুইভাবে হয়, একটা হচ্ছে ডিস্ট্রফিক, একটা হচ্ছে মেটাস্ট্যাটিক। মানে কোনো একটা প্যাথোলজির জন্য বা অ্যাবনর্মাল টিস্যু ডিপোজিশনের জন্য বা ক্যালসিয়াম সল্ট ডিপোজিশনের জন্য আমার এখানে হচ্ছে কি ক্যালসিফিকেশন হয়ে গেছে, ঠিক আছে? This is the abnormal tissue deposition of calcium salt with a smaller amount of other mineral salt and it is a common process. দুইটা ভাবে হয়, একটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক মানে কি? ডেড বডি, ঠিক আছে? ডেড হয়ে গেছে সে, হ্যাঁ। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মানে হচ্ছে ডেড অবস্থায় তার হচ্ছে ক্যালসিফিকেশন হচ্ছে। আরেকটা কি? মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন।